করেছিলাম হচ্ছে লাস্ট ডিসেম্বর, 25শে ডিসেম্বর শুরু করেছিলাম এবং শেষ করেছিলাম। আচ্ছা, আমার নিচের লেখাটা কি চলে আসছে না হ্যাঁ, ওটা দেখুন, ওই হাইড লেখাটাতে স্ক্রিনে? জাস্ট একটু ক্রস করে দিন। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো এখানে 25শে ডিসেম্বর থেকে 3rd জানুয়ারি আমার প্রোগ্রাম ছিল, ফ্রম উকাই ড্যাম টু পাওনা লেক। আমি পুরো ডিটেলসে আসছি ধীরে ধীরে। আহ, আমার টার্গেট ছিল 10 দিনে 650 কিলোমিটার কভার করা থ্রু দ্য মাউন্টেন্স অফ সহ্যাদ্রি, যাতে অলমোস্ট 20,000 মিটার ক্লাইম্ব হবে বলে আমি এক্সপেক্ট করেছিলাম। বিফোর ইট, জাস্ট এই সেলফ ইন্ট্রোডাকশন। আমি প্রফেশনালি কোনো মাউন্টেনিয়ার বা অ্যাডভেঞ্চার জগতে প্রফেশনালি কিছু নই। জাস্ট নিজের এক্সপ্লোরেশনের আনন্দ বা অ্যাডভেঞ্চারের আনন্দ পাওয়ার জন্যই সবকিছু করি। এবং রিসেন্টলি আমি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে অ্যাথলেটিজম, যে ডিসিপ্লিন বা যে টার্গেটগুলো থাকে অ্যাথলেটিজমে, তার সাথে অ্যাডভেঞ্চার জগৎকে যুক্ত করার। তো নিজেকে সেই কারণে অ্যাডভেঞ্চার অ্যাথলিট বলতে ভালোবাসি। তো যেটা করি আমি এখন সেটা হচ্ছে রোড রানিং, মাউন্টেন রানিং, সাইক্লিং, রক ক্লাইম্বিং এটসেট্রার সাথে যুক্ত আছি আর কি। এবং কিছু অ্যাডভেঞ্চার আমি করেছি অলরেডি এই সহ্যাদ্রিতে যাওয়ার আগে, যেমন সেটা একদিনে মানেভঞ্জন থেকে সান্দাকফু পালন হয়ে করতে হোক, বা দূরে, বা ইয়াকসাম থেকে জৌরি ইয়াকসাম একদিনে আপ ডাউন, বা ইয়াকসাম থেকে গোচালা হয়ে একদিনে ইয়াকসাম আপ ডাউন, এগুলো, বা অন্নপূর্ণা সার্কিট রানিং, লাংটাং ভ্যালি গাঞ্জালাতে দৌড়ানো। তো এগুলো করেছি। বা অযোধ্যা হিলে এক্সপ্লোরেশন, কিছু রাস্তা, যে রাস্তাগুলো দিয়ে এখন আর যায় না ট্রেকাররা, বিশেষ করে ডাউরি খাল দিয়ে অযোধ্যা টপ। তো সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করে থাকি মাঝে মধ্যে, নতুন নতুন রুটে, বা পরেশনাথ হিল এক্সপ্লোরেশন, এরকম নানা কিছু করে থাকি মাঝে মধ্যে। তো তারপরেই ঠিক করেছিলাম যে সহ্যাদ্রি যাবো। কারণ সহ্যাদ্রিতে যারা ওয়েস্টার্ন ইন্ডিয়া যারা রানাররা আছে তারা অনেকেই নানা রকম ট্রেকিং রুটে দৌড়তে দেখি। তো আমি ঠিক করেছিলাম যে সমস্ত ট্রেকিং রুট গুলোকে জুড়ে নেব। মানে আমার যতটা সম্ভব, আমার যে ছুটি পড়েছিল উইন্টার ভ্যাকেশন, যে ডিসেম্বর এন্ডে একটা 2 সপ্তাহের ছুটি পাওয়া যায়। তো সেই 2 সপ্তাহে আমি কভার করা যায় যতটা, সেটা করবো নর্দার্ন পার্ট অফ দ্য ওয়েস্টার্ন ঘাট। তো সেখানে আমি যে যে পপুলার ট্রেকিং রুট গুলো আছে পুরোটা জুড়ে, বা টুরিস্ট স্পট গুলো আছে সেগুলোকে জুড়ে নিলাম ম্যাপে। এবং সেগুলোর মধ্যে যে ট্রাভার্স রুট সেটা একটা মোটামুটি ম্যাপে, কন্ট্রোল ম্যাপ দেখে দেখে একটা বোঝার চেষ্টা করলাম যে আদৌ ক্রস করা সম্ভব কিনা। তো সেইভাবে আমার রুট বা প্ল্যানিং সবকিছু হয়েছে। ওয়েস্টার্ন ঘাট মানে লেন্থে প্রায় হিমালয়ের কাছাকাছি, 1600 কিলোমিটার। অথচ খুব একটা এক্সপ্লোর এখনো অব্দি পুরোটা অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড করে উঠেছে এরকমটা নয়, বিভিন্ন স্পটে স্পটে এক্সপ্লোর হয়েছে। কিন্তু পুরোটা জুড়ে এক্সপ্লোরেশন একসাথে এখনো অনেক জায়গায় বাকি আছে, ট্রেকিং রুট হোক বা বাইরে অ্যাডভেঞ্চারিস্টের জন্য কিছু রক ওয়াল হোক, এগুলো খুঁজে বের করা এখনো অনেক বাকি আছে ওয়েস্টার্ন রুটে। তো সেই কাজ চলছে নানাভাবে। সেই কাজে আমিও পার্টিসিপেট করেছিলাম খানিকটা নিজের মতো করে। যেমন আমার যাওয়ার আগে পিটার ফিন গেট নামে একজন অ্যাডভেঞ্চারিস্ট, তো মহারাষ্ট্রে যতগুলো ফোর্ট ছিল ও সবগুলো ফোর্টে দৌড়েছিল। তো আমি টার্গেট নিয়েছিলাম যে রেঞ্জ টার্গেট করবো পুরো ওয়েস্টার্ন ঘাট, যেটা মহারাষ্ট্র বর্ডারে থেকে স্টার্ট হচ্ছে, পূর্ণা স্যাংচুয়ারি থেকে টানা ওয়েস্টার্ন ঘাট। তো এটা এক্সপ্লোর করার চেষ্টা করবো নিজের মতো করে। হ্যাঁ, তো সেই মতাবেই আমার ডিজাইনটা বা আমার প্ল্যানিংটা করা। এবং ওয়েস্টার্ন ঘাট obviously one of the 8 hottest hotspot in the biological diversity in the world. তো এটা ছিল আমার ট্রান্সসহ্যাদ্রির প্ল্যানিং মোটামুটি। এখানে যে নর্দার্ন পার্টে আমি যেটা দেখলাম যে যেখান থেকে স্টার্ট হচ্ছে ওয়েস্টার্ন ঘাট, পূর্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওখান থেকে আমি কভার করতে পারি আপ টু লোনাভালা অব্দি। তো সেই মতো একটা প্ল্যানিং বানিয়েছি। এবং সেটা আলটিমেটলি কভার করতে পেরেছিলাম। আমার যেটা জিপিএস রেকর্ডে যেটা দেখাচ্ছে, এটা অনেক জায়গাতেই রেকর্ড হয়নি, জিপিএস সিগন্যাল
অলমোস্ট 600 কিলোমিটার কভার হয়েছে মিনিমাম, আরো বেশি হতে পারে, বেশিটাই হওয়া স্বাভাবিক। তো ওই 12 দিন সময় লেগেছে এবং সেটা শুরু করেছিলাম এই নবপুর স্টেশন থেকে এবং শেষ করেছি লোনাভালা স্টেশন। তো গল্পে আসছি এক এক করে। এটা ডে ওয়ান এর আমার এক্সপ্লোরেশন ছিল from নবপুর to মহল। ওয়েস্টার্ন ঘাটের এই পার্টটা হচ্ছে একটু অপেক্ষাকৃত লোয়ার, কিন্তু সেই অর্থে আলাদাভাবে কোনো ট্রেকিং রুট বা বাইরের জগতের কোনো আমি ব্লগ বা কোনো কিছু ইনফরমেশন আমি পাইনি। তো পূর্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আমার টার্গেট ছিল পুরো নিজের মতো এক্সপ্লোর করা, কারণ এখানে আদৌ রুট আছে কিনা বা এখানে আদৌ এর মধ্যে গ্রাম আছে কিনা, কতটা গভীর জঙ্গল আমার কোনো আইডিয়া ছিল না। তো কারণ এরকম একটা নন ফেমাস জঙ্গল খুব একটা লোকে এক্সপ্লোর করার চেষ্টা করেনি। কিছু গাড়ির রাস্তায় গিয়েছে জঙ্গলের মধ্যে দিয়ে, দুটো হাইওয়ে গিয়েছে, কিন্তু তার বাইরে জঙ্গলটা ঠিক কি আছে কোনো আইডিয়া ছিল না। তো আমি কন্ট্রোল ম্যাপ দেখে আমি বুঝতে পারলাম যে পেরোনো সম্ভব হতে পারে, তো সেই মতো ট্রাই নিলাম। নবপুর স্টেশনে নামলাম ওই হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেসে করে, কলকাতা থেকে গেলাম। দিয়ে নবপুর স্টেশন একটা অদ্ভুত স্টেশন, ইন্ডিয়ার মধ্যে একমাত্র স্টেশন যেটা হচ্ছে প্ল্যাটফর্ম, স্টেশনের প্ল্যাটফর্ম দুটো স্টেটের বর্ডার শেয়ার করে, মানে প্ল্যাটফর্মের অর্ধেকটা মহারাষ্ট্র অর্ধেকটা গুজরাটের। তো সেই মহারাষ্ট্র গুজরাট বর্ডার থেকে আমার শুরু হলো। সকালবেলা নামিয়ে দিয়েছিল আহমেদাবাদ এক্সপ্রেস থেকে 7টার সময়, নেমে জল টল ভরে আবার মানে আমার হাঁটা শুরু করলো। আমার পিঠে একটা ছোট্ট ব্যাগ ছিল ন্যাপস্যাক টাইপের এবং সাথে একটা ম্যাট্রেস বাঁধা, ভিতরে অল্প কিছু এনার্জি বার, ওষুধপত্র আর একটা থার্মাল ব্ল্যাঙ্কেট, এই ছিল আমার কাছে। একটা মিনিমাম ওয়েট নিয়ে যাতে আমি ফার্স্ট মুভ করতে পারি। সময়টা শীতকাল ছিল। তো এই বাম দিকে ম্যাপে দেখা যাচ্ছে পূর্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে দিয়ে আমি ব্যাপারটাকে ক্রস করার চেষ্টা করেছি। এই ভেতর দিয়ে দুখানা রাস্তা গিয়েছে, এই একটা রাস্তা আর নিচে আরেকটা রাস্তা। তো আমি চেষ্টা করেছিলাম পুরোটাই রাস্তা থেকে অ্যাভয়েড করে সোজাসুজি বেরোনো। মাঝে বেশ কিছু ডিফারেন্ট দেখতে পাবেন, এগুলো বেসিক্যালি খুঁজতে খুঁজতে এদিক ওদিক খুঁজে জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে রাস্তা বের করা। তো সেই গল্প পরে আসছে। তো শুরু করলাম। ফার্স্টে কিছুটা হচ্ছে গ্রামের রাস্তা ছিল 7-8 কিলোমিটার। আমার ডেলি প্রায় 50 থেকে 60 কিলোমিটার কভার করা টার্গেট ছিল পাহাড়ি রাস্তায়। তো সেই মতো ফার্স্ট চলছে এবং মাঝে মধ্যে এরকম সুন্দর দৃশ্য বোঝা যাচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট শুরু হয়ে গেছে। আমি ঠিক ওয়েস্টার্ন ঘাটের নর্থ পার্টে। তো পূর্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এরকম একটা গভীর জঙ্গল। আমার প্রথমে ভেবেছিলাম যে জঙ্গল আমি হয়তো মানে একটা ছিল যে কনফিডেন্স ছিল যে জঙ্গল যাই থাক পাহাড় যাই থাক আমি দৌড়ে ঠেলে জঙ্গল থেকে বেরিয়ে যাবো, কিন্তু জঙ্গল এত ঘন হতে পারে সেটা জঙ্গলে ঢোকার পরে বুঝতে পারলাম। এবং এত বিশেষ করে কাঁটা এবং যেগুলো চুপকনি তৈরি করে, তো সেগুলো যখন মানে গায়ে পিঠে চারিদিকে জড়িয়ে যাচ্ছে এবং প্রচন্ড রকম গা চুলকোচ্ছে, জ্বালা করছে চারিদিকে, পিঠ থেকে হাত থেকে সবকিছু, তখন বুঝতে পারলাম যে জঙ্গল ঠেলে ভাবে বেরোনো যাবে না, আমাকে আরো ভালোভাবে রাস্তা প্ল্যান করতে হবে। তো যেটা করলাম সেটা হচ্ছে শুরুতে তো গ্রাম থেকে শুরু করেছিলাম, গ্রামগুলো থেকে, এবং তারপরে গ্রাম থেকে জঙ্গলে ঢুকেছি 7-8 কিলোমিটার পর থেকে। তো আমি কন্ট্রোল ম্যাপ ভালো করে স্টাডি করা শুরু করলাম, যে কোথা থেকে পেরোনো যেতে পারে। তো সেখানে যেটা দেখলাম যে কন্ট্রোল ম্যাপ যারা স্টাডি করতে জানে, তো সেখানে পাস কোনটা একটা বোঝা যায় যে এই জায়গাটা পাস, এইখানে দুটো পাহাড়ের একটা খাদ নেমেছে, এই খাদ দিয়ে বেরোনো যেতে পারে। তো সেই মতো একটা খাদ খুঁজে এবারে সেই খাদের দিকে টার্গেট করলাম যে খাদ পেরিয়ে যেত, যেখান থেকে পাশের মতো পেরিয়ে পরের গ্রামে আবার যাওয়া যায়। তো সেখানে গিয়ে যেটা বুঝলাম যে সেরকমও রাস্তা সোজাসুজি বের করা সম্ভব নয়। ওখানকার যারা গরু বা ছাগল চড়াতে যারা বেরোয় বা জঙ্গলে কাঠ কাটতে বেরোয়, ওরা পায়ে পায়ে কিছু রাস্তা তৈরি করে রাখে। তো সেই রাস্তাগুলোকে টার্গেট করলাম এবং সেইভাবে রাস্তা খুঁজে খুঁজে এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে মোটামুটি বেরোনোর চেষ্টা করলাম। এবারে পুরো জঙ্গলটা একটু ভয়েরও ছিল, কারণ এখানে কিছু লেপার্ড আছে, চিতা আছে, আরো কিছু আছে, জন্তু জানোয়ার আছে। তো সেখানে আমার মানে একা যেহেতু রয়েছি, তো সেই মতো একটা প্রিকশন, হাতের কাছে আগুন রাখা বা যাতে অন্তত মানে একটা ফায়ার সঙ্গে সঙ্গে একটা জ্বালাতে পারি সেই মতো একটা হাতে একটা সরঞ্জাম রেখে এগোচ্ছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে। এবং যেটা হলো সেটা হচ্ছে
এই একটার পর একটা গ্রাম, মানে যেগুলো গুগলে নেই বা ম্যাপে বোঝা যায় না, সেরকম জঙ্গল, মানে মানে হয়তো বেরোচ্ছি 10-15 কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, তারপর একটা গ্রাম পেলাম। এবারে সেই গ্রামে হয়তো বাইরে থেকে কানেক্টেড, মানে অন্য ওই মেন দুটো রাস্তার সাথে। তারপরে আবার যখন এই গ্রাম ছেড়ে আবার যখন এগোচ্ছি, আবার জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে পড়ছি। এইভাবে পুরো রাস্তা। এবার লোকাল লোকজনের তো অনেক কোয়ারি থাকে যে কেন জঙ্গলের মধ্যে একা একা ঘুরে বেড়াচ্ছি, পালিয়ে যাচ্ছি কিনা, পালিয়ে এসছি কিনা, এরকম নানা কিছু কোয়ারি থাকে। তো সেখানেও আমাকে বুদ্ধি করে করে পরের গ্রামে যাচ্ছি, গ্রামের নাম টাম বলে বলতে হচ্ছে যে আমি এইখানে চাকরি করি, এই জঙ্গলে ঘুরতে বেরিয়েছি। তো এইভাবে মোটামুটি চলেছিল আমার এক্সপ্লোরেশন। তো ফার্স্ট দিন যেটা পৌঁছলাম এই ওয়াইল্ড লাইফের মধ্যেই, পূর্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যেই মহল নামে একটা জায়গা আছে, এটা গুজরাটের একমাত্র ডিপ ওয়াইল্ড লাইফ মানে রিসোর্ট। তো সেখানে মহল অব্দি পৌঁছতে পেরেছিলাম ওই দিন 55 কিলোমিটার পেরিয়ে। এবং পূর্ণা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এর আগে সম্ভবত কেউ ক্রস করেনি, মানে বাইরের লোক। তো আমি সেটা মোটামুটি একটা ট্রাভার্স রুট খুঁজে বের করতে পেরেছি। মাঝে মধ্যে এরকম ফরেস্টের এরকম কিছু পেয়েছিল, ঘর পেয়েছিলাম। তো আলটিমেটলি এটা মহলে পৌঁছেছিলাম। ওখানকার যে লোকাল ট্রাইবাল, তো এখানকার যারা আদিবাসী তারা হচ্ছে কোঙ্কন, কোঙ্কন আদিবাসী। তো এই কোঙ্কন আদিবাসীদের এখানেই ওরা একটা রিসোর্ট চালায়, গভর্নমেন্ট রিসোর্ট। তো সেখানেই রাত্রিবেলা ছিলাম। এবং যথারীতি যখন একা একা এরকম পায়ে হেঁটে ঘুরে বেড়ানো হয়, তখন মানে থাকা খাওয়ার জন্য কোনো চিন্তা করতে হয় না, এটা লোকে এমনি ফ্রিতে দিয়ে দেয় ভারতবর্ষে যখন কেউ একা একা ঘুরে বেড়ায়। তো এখানে আমার সেরকম, সেই রাত্রে খাওয়া থাকা সবকিছু এটা ব্যবস্থা করে দিল ফ্রিতে। পরের দিন এটা হচ্ছে সেই রিসোর্ট এরিয়া জঙ্গলের মাঝখানে। দিয়ে পরের দিন এবারে জঙ্গল থেকে বেরোনো শুরু করলাম, ডে টু, মহল থেকে ভাবখাল। এটা হচ্ছে গুজরাটের মধ্যেই চলছে। আহ, তো আমি সকালে ডাকিনি যে কেয়ারটেকার ছিল, কারণ আমি ভোরবেলা ছটার সময় স্টার্ট করেছি। তখন ওরা ঘুম থেকে ওঠেনি। ওখানে পশ্চিম ঘাটে, মানে পশ্চিম ওয়েস্টার্ন পার্টে তো সন্ধ্যাটা, সরি সকালটা একটু দেরি করেই হয়। তো ও যখন জানতে পেরেছে 7টার দিকে, ও আবার বাইক নিয়ে চলে এসেছে আমার সাথে দেখা করতে ওই রাস্তার মধ্যে দিয়ে। আহ, তো এরা যেটা করলো, আমাকে কিছুতেই আর জঙ্গলের মধ্যে ঢুকতে দেবে না। আমাকে বললো যে মেন রাস্তা ধরে বেরোতে, কারণ অনেক লেপার্ড আছে এরিয়া। তো মেন রাস্তা ধরে এগোচ্ছিল, এবং মেন রাস্তাতেও লেখা ছিল যে গাড়ি থামাবেন না এখানে কোথাও, তাড়াতাড়ি জায়গাটা পেরিয়ে যেতে। তো যাই হোক, সেই জায়গাতে আমি মোটামুটি হেঁটে পেরিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি করে। এবং এটা হচ্ছে সেকেন্ড দিনের ম্যাপ, যে রাস্তাটা আমরা পেরিয়েছিলাম। তো এটা মোটামুটি প্রায় ওই 15-20 কিলোমিটার পেরোনোর পর থেকে ওই দিনের যে 50 কিলোমিটার আমার জার্নি ছিল, তার মধ্যে বাকিটা হচ্ছে মোটামুটি লোকালিটি শুরু হয়ে গেছে। তার মধ্যে থেকেও শর্ট রাস্তা যেগুলো গ্রামের মধ্যে দিয়ে দিয়ে গিয়েছে, সেগুলো কানেক্ট করে করে একটা মিনিমাম ডিস্টেন্স কভার করে পরের পয়েন্টে পৌঁছানোর চেষ্টা করছিলাম। তো এই ওয়েস্টার্ন ঘাটে ধীরে ধীরে সন্ধে হচ্ছে। এই যে লেখা আছে ডোন্ট স্টপ ভেহিকেল, ডোন্ট গেট ডাউন ফ্রম দ্য ভেহিকেলস, কারণ এখানে ওই প্রচুর লেপার্ড আছে। তার মধ্যে ওই জঙ্গলের মধ্যখান দিয়ে রাস্তা গিয়েছে, গাড়ির রাস্তা। এবং ধীরে ধীরে লোকালিটির মধ্যে ঢুকছি। নিচে কিছু ওয়েস্টার্ন ঘাটের মধ্যে, এখানকার নদীগুলো অদ্ভুত, প্রচুর রকম খাড়াই, নিচে খাদের মধ্যে দিয়ে গিয়েছে। এবং জঙ্গলের মধ্যে দিয়ে আমি আমার মতো রাস্তা বের করে করে পরের পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি। মাঝে মধ্যে একটু স্নান করে নেওয়া, যে এখানে জল পেলাম। এবং শেষে হচ্ছে ওই ভাবখাল নামে একটা জায়গায় গিয়ে পৌঁছলাম। ওখানে গিয়ে দেখলাম যে থাকার কোনো ব্যবস্থা নেই, কোনো হোটেল নেই, কিছু নেই। তো ওখানে ওই শিরডি যারা যায়, তো শিরডি যাওয়ার পথে এখানে কিছু সাই বাবার ওই মানে আশ্রম টাইপের আছে, যেখানে ওই তীর্থযাত্রীরা থামে যাওয়ার সময়। তো আমাকে সেরকম একটা আশ্রমে আশ্রয় দিল, এবং রাত্রিবেলা খাওয়া দাওয়া থাকা ওরাই ব্যবস্থা করে দিল একটা তীর্থযাত্রীর জন্য। তো যাই হোক, আমার সেদিনে খাওয়া দাওয়া জুটে গেল, এবং বেশ কিছু বন্ধু হলো, গুজরাট সম্বন্ধে আরো জানলাম। এবং সেখান থেকে বেরিয়ে পরের দিন এবার ভাবনা থেকে ভিক্টাস নামে একটা জায়গায় যাওয়ার প্ল্যান। এই
ভিপ্তাস হচ্ছে গিয়ে মহারাষ্ট্রে, আর ভাবকাল হচ্ছে গুজরাট। তো এই দিন আমি গুজরাট থেকে পুরোপুরি মহারাষ্ট্র ঢুকে গেলাম ডে 3। তো আহ, সেদিনটা ছিল 25শে ডিসেম্বর। ট্রাইবাল এরিয়াতে প্রচুর গির্জা এবং সেজে উঠেছে করে। এবং এই দিনের রাস্তা খুব বেশি জঙ্গল ছিল বলবো না, হয়তো সব মিলিয়ে হয়তো 5 কিলোমিটার জঙ্গল বাকি এটা জঙ্গলের মধ্যে দিয়ে মোটামুটি কোনোভাবে কাঁচা পাকা রাস্তা ছিল। তো সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, ছোট ছোট গ্রামের রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। চারিদিকে তখন বর্ষার সময়, মানে তখন হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি শুরু হয়েছে ওয়েস্টার্ন ঘাটে। সেই বৃষ্টির চারিদিকে আবছা আবছা মেঘে ঢাকা, অনেকটাই সেই অযোধ্যা পাহাড়ের মতো লাগছিল চারিদিক। এরকম আদিবাসীদের সেই সব পেরিয়ে পেরিয়ে ধীরে ধীরে পৌঁছলাম এই ভিপদাস নামে একটা জায়গা, একটু বেশি হবে। তো তো সেই জলপ্রপাত দেখেছি ম্যাপে, কিন্তু যাওয়ার পরে ওরা যেটা বললো যে এরকম কোনো ব্যবস্থা নেই, লোকে ওই গাড়ি নিয়ে আসে ঘুরতে, কিন্তু এই যে আমার পিছনে যে ভদ্রলোক বসে আছে, যা আমার বাড়িতে কোনো অসুবিধা হবে, এবং ওনার বিছানাতে আমি ঘুমলাম, উনি নিচে ঘুম। ব্যাস। ইন্টারাপশনের জন্য সবাইকে একটু বলবো সহযোগিতা করতে। ওনার ওখানে নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, বাফারিং হচ্ছে প্রচুর। তো একটু প্লিজ একটু ওয়েট করুন, উনি নিশ্চয়ই আবার কাম ব্যাক করবেন। অভিষেক দা শুনতে পাচ্ছেন? একটুখানি সময় চেয়ে নিচ্ছি, উনার কিছু প্রবলেম হচ্ছে, নেটের বাফারিং হয়ে চলেছে, একটুখানি সময় দিন, উনি এক্ষুনি আপনাদের সঙ্গে গল্প বলা শুরু করবেন।
কিছু কিছু ছোট ছোট খাঁজ পাওয়া যায়, সেখানে পা রেখে রেখে সাবধানে নামতে হয় পাথরের উপর দিয়ে। তো আমার এই দিনের টার্গেট মানে এই দিন যেটা গিয়ে পৌঁছলাম সেটা হচ্ছে ত্রিম্বক অব্দি চলে গিয়েছিলাম, ত্রিম্বকেশ্বর মন্দির। তো ত্রিম্বক হচ্ছে গিয়ে দক্ষিণ ভারতের সরি মহারাষ্ট্রের বা জ্যোতির্ময় যে লিঙ্গ বলা হয় শিবের, ভারতে সম্ভবত 12খানা বা 11খানা আছে, নাম্বারটা এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি। তো সেই 12খানা ফোর্টের একটা হচ্ছে মানে 12খানা যে পীঠস্থান আছে তার মধ্যে একটা হচ্ছে ত্রিম্বকেশ্বর। এবং এখান থেকে হচ্ছে গোদাবরী নদী তৈরি হচ্ছে, ফলে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মানুষের কাছে ত্রিম্বকেশ্বর একটা পবিত্র জায়গা, যেমন গঙ্গা আমাদের কাছে গুমুক যেমন একটা পবিত্র জায়গা, অন্ধ্র তেলেঙ্গানার লোকেদের কাছে এই ত্রিম্বক সেই কারণে খুব পবিত্র। তো এখান থেকে এই ত্রিম্বক থেকে আমার পরের দিনের জার্নি শুরু হচ্ছে। এই পেছনে দেখা যাচ্ছে যে পাহাড়ের চূড়ো যে ফোর্ট, তো আমার টার্গেট ছিল এই ফোর্ট পরের দিন বেরোনো। এই ধীরে ধীরে ফোর্টের দিকে উঠছি। এখানে ফোর্টে ওঠার জন্য খাড়াই পাহাড়ের মধ্যে দিয়ে এরকম পাথর কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, মানে যেটা দিয়ে টুরিস্টরা ওঠে বা তীর্থযাত্রীরা ওঠে। এই ব্রহ্মগিরি যে মন্দির, ব্রহ্মগিরি ফোর্ট, ব্রহ্মগিরি। তো এখান থেকে মোটামুটি বলা হয় যে মুক্ত গঙ্গা নামে জায়গাটা থেকে গোদাবরী নদী তৈরি হচ্ছে। তো এখানে আমরা আমি গিয়ে পৌঁছলাম। এখানে প্রচুর টুরিস্টরাও ওঠে বা তীর্থযাত্রীরা ওঠে, কিন্তু আমার টার্গেট ছিল এটাকে ট্রাভার্স করা, তার পিছন দিক দিয়ে। তো আমি আমার নেক্সট টার্গেট ছিল খাড়াই এদিকে একটা ঢাল দিয়ে নেমে যাওয়া। তো আমার কন্ট্রোল ম্যাপ দেখে মনে হয়েছিল উল্টো দিক দিয়ে নামা যেতে পারে। তো পূজারীকে জিজ্ঞেস করলাম, ওখানকার যে পূজারী ছিলেন, এই দেখা যাচ্ছে মাঝে মধ্যে মানে ওই ব্রহ্মগিরি টপ থেকে দেখা যাচ্ছে দূরে ওখানে টপিক থাকা স্ট্রাকচার গুলো, মানে সাউথ আমেরিকার কথা মনে করিয়ে দেয় সেই ছবিগুলো দেখিয়ে। তো যাই হোক, যে পূজারী ছিলেন তিনি বললেন যে হ্যাঁ উল্টো দিক দিয়ে একটা নামার রাস্তা আছে, পুরোনো রাস্তা, এটা আগেকার দিনে মানে বহু আগেকার যুগে মানে ওঠানামার জন্য ব্যবহার করা হতো, অন্তত মানে 100-150 বছর আগে। তো এখন গ্রামবাসীরা ব্যবহার করে। ওই মাঝে মধ্যে এত খাড়াই জায়গা আছে সেখানে মই লাগানো আছে, তো কিছু কিছু জায়গায় রক ক্লাইম্বিংও করতে হয়, করে টুরে নেমে আসতে হয় ওই ব্রহ্মগিরির উল্টো দিক দিয়ে। নেমে এসে এটা পড়লাম বৈতারিণী লেক। তো লেকের পাশ দিয়ে রাস্তা দিয়ে উঠে এলাম এটা কাপনাই ফোর্ট। এটা আমার বেশ জায়গাটা দারুণ লেগেছিল, এই কাপনাই ফোর্ট। আর একটা ফোর্ট উপরে এরকম, এটা কিন্তু পাহাড়ের মাথায় একটা ছোট্ট এরকম তালাব আছে, আর একটা মন্দির আছে। সেদিন রাত্রিবেলায় মন্দিরেই ছিলাম। তো এই মন্দির থেকে নিচে হচ্ছে পুরো ওই যে লেকটা পেরিয়ে এলাম, সেই লেকটা পুরো দেখা যায়, এবং দুদিকে পুরো রেঞ্জ রয়েছে ওয়েস্টার্ন ঘাটের, সেটাও দেখা যায়। তো এখানে পূজারীর সাথে রাতটা কাটবো মন্দিরে। রাত্রিবেলা খাওয়া দাওয়া আমাকে নিচ থেকে বলা হয়েছিল ওখান থেকে যে উপরে পূজারীর কাছে চলে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু সেদিন পূজারীর শরীর খারাপ ছিল বলে কোনো রান্না বান্না হয়নি। ওই রাত্রিবেলাটা এনার্জি বার কাটিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা সানরাইজ হচ্ছে, তো পরের দিন সরি সানসেট হচ্ছে পরের দিন, এটা ডে 6। ওই কাউনাই ফোর্ট থেকে কলসুবাই পিক আমার টার্গেট ছিল। প্রতিদিনই মোটামুটি এটা কিন্তু 50 কিলোমিটার আশেপাশে করে কভার হচ্ছে। তো এটা হচ্ছে এই কাবনাই ফোর্ট থেকে আমার একটা পরের দিনের জার্নি, এটা উল্টো দিকের রাস্তায় কাবনাই ফোর্ট থেকে ছবিটা তোলা, সানরাইজ হচ্ছে। এবং আমার পরের দিনের জার্নি যেহেতু ট্রাভার্স করবো, আমি উল্টো দিক দিয়ে নামবো, তো এই দিক দিয়ে এদিক থেকে খুব একটা কেউ যায় না, মানে লোকাল লোকজনও যায় না এই দিকটা। তো পূজারি আমাকে কিছুতেই এদিকে কোনো রাস্তা আছে বলে বলবে না, আমি অনেক দূর যাই। তারপরে বললো যে হ্যাঁ এদিক থেকে একটা রাস্তা আছে, কিন্তু একটু বিপজ্জনক, জঙ্গলের মাঝখান দিয়ে হারিয়ে যেতে পারো। তো আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, প্রায় 15 কিলোমিটার এরকম রেঞ্জের উল্টো দিক দিয়ে ট্রাভার্স করে বেরিয়ে যাওয়া যাবে। তো আমার জার্নি ছিল এই দিন ওই ওয়েস্টার্ন রেঞ্জে এই পাহাড়ের রিজ দিয়ে উল্টো দিকে নেমে যাবো। তো ওই কাবনাই ফোর্ট থেকে নামার রাস্তা এটা, এরকম সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে। দিয়ে এই ওই রেঞ্জটা দিয়ে আমি এগিয়ে এসেছি, এর পেছনে ওই ঘুরে দেখছি কাবনাই ফোর্টটা দেখা যাচ্ছে, যেখানে আগের দিন রাতে ছিলাম বললাম, এই ফোর্টের মাথা ছিল। এবং এই পাশের নিচে বৈতারিণী লেক ওই ডান দিকে দেখা যাচ্ছে পুরো। এবং আমার এই ট্রাভার্সের রাস্তা, ওখান থেকে নেমে এসে আমি এইদিকে শিফট করছি, আর আগের দিন উঠেছিলাম উল্টো দিক।
গিয়ে কাবনাই ফোর্ট থেকে নেমে পরের পিকটায় উঠলাম, সেখানে রাস্তা এরকম জীবেদন ফোর্ট সম্ভবত। তো এখান থেকে উঠে আবার নেমে আসছি এরকম অদ্ভুত অদ্ভুত পাথরের স্ট্রাকচার, মানে যেটা দেখলে গা ছমছম করে উঠে দেওয়াল ওয়াল। এবং সেই ফোর্ট থেকে নামছি আবার, দূরে দেখা যাচ্ছে কলসুবাই পিক। আমার যেটা জার্নি ছিল এই দিনে, কলসুবাই টপ অব্দি যাবো। এই যে দূরে কলসুবাই টপ দেখা যাচ্ছে, তার জন্য আমাকে আবার এই পাহাড় থেকে নেমে আবার ওই কলসুবাইয়ের মাথায় চড়তে হবে। কলসুবাই হচ্ছে মহারাষ্ট্রের হাই স্কুল। তো এই কলসুবাই ওঠা শুরু করলাম। কলসুবাইয়ের হাইট প্রায় 17,000 মিটারের আশেপাশে। তো একটা বেশ উঁচুই আর কি। এবং মোটামুটি একটা দৌড় লাগিয়েছিলাম নিচ থেকে, কলসুবাইয়ের নিচ থেকে কলসুবাই টপ অব্দি পৌঁছতে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। তো সেই কলসুবাইয়ের মাথায় দাঁড়িয়ে ডান দিকে ছবিটা তোলা। কলসুবাইতে প্রচুর টুরিস্টরা যায়। কলসুবাইয়ের যে ওঠার রাস্তা আছে, একটা যে পপুলার যেটা রুট আছে, ওখানে দিন রাত্রি সারা রাত্রি ধরে লোকে যায়, দিনের বেলা লোকে যায় এবং সারাক্ষণ ধরে মেলার মতো ভিড় লেগে থাকে। লোকে কলসুবাই ট্রেকিং এ যায়। তো ওখানে কলসুবাই টপে উঠেই আমার একটা ছবি তুলে দিয়েছিল একজন পর্যটক। এটা কলসুবাই টপে তোলা এই ডান দিকের ফটোটা। আর নিচে কলসুবাইয়ের মাঝখানে দেখা যাচ্ছে কলসুবাইয়ের টপে যখন আমি পৌঁছেছি তখন সন্ধে হয়ে গেছে, ওখান থেকে সানসেট দেখা যাচ্ছে। তো ওখানে কলসুবাইয়ের মাথায় কিছু ওই ওখানে কিছু টেম্পোরারি কিছু স্ট্রাকচার আছে, মানে সেখানে ওই মানে নিজের গুমটির মতো দোকান করে রেখেছে, এখানে ভাত টাত পাওয়া যায়। তো আমি সেখানে খাবার দাবার খেয়ে একটা গুমটির মধ্যেই থার্মাল ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়েছি ম্যাটে। রাত্রিটা পুরো ভালোই ঠান্ডা হয়েছিল, কলসুবাইয়ের মাথায় অন্তত 6-7 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে। তো পরের দিনের জার্নি কলসুবাই পিক থেকে রত্নাগড় ফোর্ট ভায়া সন্ধান ভ্যালি। তো কলসুবাইয়ের একটা উল্টো দিক থেকে নামার রাস্তাও আছে, যেটা খুব একটা টুরিস্টরা যায় না। এটা কলসুবাই পিক দেখা যাচ্ছে, এটার উল্টো দিক দিয়ে আমি উঠেছিলাম আর আমি নেমেছি আবার এই দিক থেকে নেমে আসছি। এই পাশের দিকে খুব একটা লোকে নামে না, ফলে পুরো রাস্তায় নির্জনই ছিল, যদিও একটা ভালো ট্রেকিং রুট আছে সুন্দর। তো সেই কলসুবাইয়ের মাথা থেকে নেমে আসছি এবং নিচে আরো কিছু লেক দেখা যাচ্ছে, বেসিক্যালি ড্যাম। তো সেই ড্যাম দেখা যাচ্ছে এবং তারপরে এসে এটা আমি উঠে আসছি এবারে সন্ধান ভ্যালিতে। সন্ধান ভ্যালি থেকে এবারে আমার টার্গেট হচ্ছে রত্নাগড় ফোর্ট। এই সন্ধান ভ্যালিও খুব সুন্দর ট্রেকিং রুট, এখানে প্রচুর মহারাষ্ট্রের লোকজন ট্রেকিং করতে যায়। এবং এই সন্ধান ভ্যালি থেকে কিছু রক ক্লাইম্বিং ওয়াল আছে, কিছু অনেক কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি হয় সন্ধান ভ্যালি। তো এই সন্ধান ভ্যালি নিচে দেখা যাচ্ছে, এটা বেসিক্যালি কিছুই নয়, ওস্টান ঘাট হচ্ছে গিয়ে দুটো ধাপে এইখানে দেখা যাবে। একটা হচ্ছে গিয়ে এই বাম দিকে যেটা নেমে যাচ্ছে সোজা হচ্ছে এটা সি প্লেন, মোটামুটি হয়তো 100 মিটার নিচে হাইট। সেখান থেকে একটা ধাপে এখানে উঠে আসে প্রায় 400-500 মিটার, তারপর একটা প্ল্যাটু তৈরি হয় এবং তার উপরে আরো কিছু পিক তৈরি হয়, সেটার হাইট চূড়ো হাইট 1,500 মিটারের কাছাকাছি। তো এইভাবে মানে দুটো ধাপে শৃঙ্গগুলো দেখা যায়। ফার্স্টে একটা মানে একটা একটা রাইস অফ ল্যান্ড আর তারপর আরেকটা রাইস অফ ল্যান্ড। তো এরকম দুটো ধাপে এখানে সন্ধান ভ্যালিতে যেটা হয়, একটা পিক থেকে পুরো একদম সোজা ধাপটা নিচে নেমে গিয়েছে, যে কারণে এরকম বিশাল হাইট তৈরি এবং লোকে এখানে ট্রেকিং বা র্যাপলিং করতে আসে। তো সন্ধান ভ্যালি থেকে আমি এটা উঠে আসি রত্নাগড় ফোর্টের দিকে। রত্নাগড় ফোর্টটা খানিক ফোর্ট বলে যেটা বোঝায়, খানিকটা ধ্বংসাবশেষ কিছু আছে। তো এই রত্নাগড় ফোর্টে একটা গুহাতেই সেদিন রাতটা কাটালাম, কারণ এরপরে আমি এটা ঢুকে পড়তে হবে হরিশ্চন্দ্রগড় স্যাংচুয়ারি, যেটা সাপের জন্য বিখ্যাত। আর সেদিন প্রায় বিকেল হয়ে গেছিল, আমি আর এগোলাম না। আমি রত্নাগড় ফোর্টে একটা গুহাতে রাতটা কাটালাম। ওখানে যেহেতু আমি শনিবার পৌঁছেছিলাম রত্নাগড় ফোর্টে, তো কিছু 3-4টে টিম ওখানে উঠেছিল, ওরা রান্না বান্না করে খাচ্ছিল। তো ওদের সাথে শেয়ার করে খেয়ে নিলাম কিছু। পরের দিন হচ্ছে রত্নাগড় ফোর্ট থেকে আমার জার্নি হচ্ছে হরিশ্চন্দ্রগড় ফোর্ট। রত্নাগড় ফোর্টে এরকম সানরাইজ হচ্ছে, এরপরে এই যে যেদিকে সূর্যটা দেখা যাচ্ছে এইদিকে জঙ্গলের দিকে নেমে যাবো এবং পাসগুলো দিয়ে দিয়ে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রগড়ের দিকে, আমি এইদিকে চলে যাবো। এটা হচ্ছে আমার টার্গেট। এবং ওই জায়গাটা হচ্ছে পুরোটাই ঘন জঙ্গল, হরিশ্চন্দ্রগড় স্যাংচুয়ারি, যেটা সাপের জন্য খুবই ভালো। তো এইরকম জঙ্গলের মাঝখান দিয়ে পুরো রাস্তা, ঘন রাস্তা, মাঝে মধ্যেই রাস্তা হারিয়ে যাচ্ছে। এখানে আমি যেটা একটা জিনিস নিয়েছিলাম, এখানে এই রুটটা দিয়ে কিছু
কিছু মানে প্রায় ট্রেকাররা আসা যাওয়া করে। তো রামলার নামে একটা অ্যাপ আছে, তো সেখানে আমি খুঁজে দেখেছিলাম ওখানে কেউ রেকর্ড করেছে কিনা। তো সেই অনুযায়ী আমি জিপিএস খুঁজে রাস্তাটা খুঁজে বের করেছিলাম যে জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা ট্রেল পাওয়া যেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আমি সে আগের দিন সেই ত্রিম্বকের পর থেকে আমি গুহাতে বা ওই পাহাড়ের টপে রাত কাটাচ্ছি প্রায় 2 দিন 3 দিন ধরে। আমার ফোনে যেটা চার্জ ছিল প্রায় শেষ হয়ে গেছে, প্রায় 25% বা 20%-এর মতো চার্জ পড়েছে। ফলে খুব দেখে শুনে আমাকে জিপিএস ইউজ করতে হচ্ছে। ম্যাক্সিমাম সময় যেটা করতে হচ্ছিল সেটা হচ্ছে জঙ্গলের রাস্তা নিজের আইডিয়া বা ওই সূর্যের অবস্থান দেখে আর ক্রেডিট যেটা আমার আইডিয়া ছিল সেটা দেখে দেখে দিক নির্ণয় করে করে রাস্তা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। কারণ জঙ্গলের রাস্তা, প্রচুর রাস্তা এদিক ওদিক ঢুকে যাচ্ছে, এদিক ওদিক বেরোচ্ছে, ফলে সেটা আমাকে আন্দাজ করে করে এগোতে হচ্ছে। এবং যেটা হচ্ছিল সেটা হচ্ছে টানা যেহেতু প্রায় 5 দিন 6 দিন জঙ্গলের মাঝখানে কাটাচ্ছি, একটা মানে ধীরে ধীরে একটা মানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা খুঁজে বের করতে হয়, এই আইডিয়াও ধীরে ধীরে ডেভেলপ করে গেছে। ওয়েস্টার্ন ঘাটের জঙ্গল পাহাড় কেমন হয়, তো সেই অনুযায়ী আমি রাস্তা খুঁজে খুঁজে এগিয়ে চলেছি হরিশ্চন্দ্রপুর ওই জঙ্গলের মাঝখান দিয়ে। এই সময় কাতরা পাস নামে একটা পাস বেরোতে হয়, তো পেরিয়ে মাঝে মধ্যে রাস্তা এরকম যে এরকম পাথরের ঢাল, তার উপর দিয়ে কোনো রকমের পা রেখে রেখে বেরিয়ে যেতে হবে। তো এরকম এগুলো হচ্ছে রাস্তা। এই যেমন এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে, এগুলো রাস্তা এই পাথরের উপর দিয়ে দিয়ে পা দিয়ে দিয়ে চলে যেতাম। আর এই যে আমি উপর থেকে নেমে আসছি। তো একটাই মাত্র গ্রাম পেয়েছিলাম হরিশ্চন্দ্রপুরের ওই রিমোট এরিয়াতে। গ্রামে একটু খাওয়া দাওয়া করে শেষে আবার ওই হরিশ্চন্দ্রপুর পাচ্ছি, নেমে আবার হরিশ্চন্দ্রপুরের দিকে হরিশ্চন্দ্রপুর পার্ক দেখা যাচ্ছে। তো ওঠার রাস্তা কিছু সেরকম খুঁজে পাইনি, তো যেটা বুঝতে পারলাম 15 মিনিট পেরিয়ে উঠে আসতে হবে। তো এই নিচ থেকে উঠে এসেছি এই রাস্তা বেয়ে বেয়ে, বেসিক্যালি জলপ্রপাতে কতগুলো মুড়ি পড়েছিল, মুড়ির উপর দিয়ে দিয়ে উঠে আসতে হবে। এবং ওই যে গ্রামটায় যেটা ছিলাম মাঝখানে যে গ্রামে কথা বললাম, সেই গ্রাম থেকে একটা কুকুর আমার পিছু নিয়েছে। সেই কুকুরটাও আমার সাথে সাথে হরিশ্চন্দ্রপুর টপ দিয়েছে, সেই কুকুরের ছবি। আর এটা হচ্ছে হরিশ্চন্দ্রপুর ফোর্ট। ফোর্ট থেকে হচ্ছে যে আমি জাস্ট এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, সরি, কোকনকাড়া। এই জায়গার নাম হচ্ছে কোকনকাড়া। তো এটা হচ্ছে মহারাষ্ট্রের সব থেকে বিখ্যাত ফোর্ট বলা চলে, ওয়েস্টার্ন ঘাটের কোকনকাড়া। তো এখান থেকে হচ্ছে নিচে তাকালে প্রায় 1000 ফুটের অন্তত একটা ওয়াল দেখতে পাওয়া যায়, মানে যেটা সোজা উঠে এসছে ওভারিং আছে লাস্টে। ফলে নিচে তাকালে সোজা একটা ফল ড্রপ ফল দেখা যায় প্রায় 1000 ফুট অন্তত, 1000 ফুট 1500 ফুটের। এবং কোকনকাড়ার ওয়ালটা খুব বিখ্যাত, এখানে খুব রিসেন্টলি ক্লাইম হয়েছে অনেক চেষ্টার পরে। এবং তারপরে অল্প স্বল্প কিছু ক্লাইম হয়েছে। কোকনকাড়া ক্লাইম যেটা ডাইরেক্ট ক্লাইম, ফার্স্ট ওভারিং আছে। তো এই কোকনকাড়া হচ্ছে গিয়ে এখানে এই যে দূরে দেখা যাচ্ছে সোজা এই যে এখানে সূর্যটা, সেদিক থেকে এটা হচ্ছে আরব সাগরের দিক। তো এখান থেকে হাওয়া সোজা এসে কোকনকাড়ায় ধাক্কা মারে, দিয়ে কোকনকাড়া দিয়ে সোজা উঠে আসে হাওয়াটা। এবং এত জোরে হাওয়া উঠে আসে যে কোনো ঢিল ছুঁড়লে বা গাছের ডালপালা ছুঁড়লে সেগুলো নিচে পড়ে না, সেগুলো সোজা উঠে আসে। তো এই কোকনকাড়াতে খানিকক্ষণ সময় কাটানো, অনেকে এখানে র্যাপলিং করতে যায়, র্যাপলিং করে। তো একটা অদ্ভুত রকম একটা দৃশ্য, চারিদিকে যেন মনে হচ্ছে সিংহাসনের উপর দাঁড়িয়ে আছে, দুদিকে সারি দিয়ে দিয়ে তো সেই কোকনকাড়াতে ওই পাশেই ওই হরিশ্চন্দ্রগড় যে টপ, ওখানে রাতটা কাটলো। হরিশ্চন্দ্রগড়ে ওঠার 3-4টে রাস্তা আছে, যেটা টুরিস্টরা নর্মালি ইউজ করে, সেটা অনেকটা সোজা রাস্তা, 1-1.5 ঘন্টার ট্রেন। তো ওখানে বেশ কিছু টুরিস্টও দেখতে পেলাম। দিয়ে ওখানে যেটা ছিলাম রাত্রিবেলা, ওই একটা গুমটি যে দোকান হয়, তো ওখানেই ওই ভাত খেয়ে, ওদের সাথে ভাত রুটি খেয়ে ওখানে এই দোকানেই শুয়ে পড়েছিলাম। পরের দিন এই যে এটা হরিশ্চন্দ্রগড় ফোর্ট, পরের দিন সকালে দেখলাম এখানে বেশ কিছু পুরনো স্ট্রাকচার আছে, শিবের মন্দির আছে। তো হরিশ্চন্দ্রগড় ফোর্ট থেকে এবারে নামা শুরু করলাম আবার উল্টো দিক দিয়ে, অন্য রাস্তা দিয়ে, যে তোমাকে ট্রাভার্স করতে হবে। দিয়ে নেমে এলাম ওই দূরে দেখা যাচ্ছে হরিশ্চন্দ্রগড় ফোর্ট, নেমে এসেছি। দিয়ে আমার এই দিনের টার্গেট নানেঘাটে, এটা হচ্ছে নানেঘাটে, আবার নানেঘাটের জঙ্গল দিয়ে
নানেঘাট ফোর্ট। তো এটা ছিল 31 ডিসেম্বর। ওখানে একটা লোকাল রিসোর্টে গেলাম, দিয়ে ওখানকার লোকজনও তো আমাকে পেয়ে হেবি খুশি। আমাকে বললো রিসোর্টে কোনো টাকা লাগবে না, ওরা একটা 31 ডিসেম্বর নাইট সেলিব্রেশনের জন্য একটা গোটা ছাগল কেটেছিল। তো আমার জন্য আনলিমিটেড মাটনেরও ব্যবস্থা হয়ে গেল ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশনের জন্য। সে আগুন জ্বালিয়ে রাতটা কাটাচ্ছি। দিয়ে পরের দিন আমার টার্গেট ছিল নানেঘাট থেকে আহুতে। এটা হচ্ছে লাস্ট ট্রিপ শুরু হলো আমার টার্গেটে। তো আমার 10 দিনের টার্গেট ছিল, কিন্তু নানা কারণে ওই জঙ্গলের মাঝখানে আটকে আটকে রাস্তা হারিয়ে, তো যে কারণে আমার মোটামুটি বুঝতে পারলাম যে আরো 2 দিন লাগবে, আরো 1 দিন লাগবে অন্তত। তো সেই মতো 2 দিন রিজার্ভ রাখা ছিল। তো ডে 10 নানেঘাট থেকে আহুতে নামে একটি জায়গায় যাত্রা শুরু করলাম। নানেঘাটও হচ্ছে কি পপুলার টুরিস্ট স্পট, ওরা মুম্বাইয়ের কাছাকাছি। তো এই নানেঘাট থেকে এবারে আমার পরে টার্গেট ছিল জঙ্গলের মধ্যে দিয়ে এখান থেকে যে গাড়ির রাস্তাগুলো গিয়েছে, সেই গাড়ির রাস্তাগুলো অনেক ঘুরে ঘুরে গিয়েছে। আমার টার্গেট ছিল শর্টকাট ট্রেকিং রুট খুঁজে বের করা। তো ওই নানেঘাট থেকে আহুতে এই স্ট্রেচিংটায় খুব একটা লোকে ট্রেকিং করতে যায় না, পরে রাস্তা ওভাবে ডিফাইন না। আমাকে ওই পাহাড়ের পাশ খুঁজে খুঁজে, কারণ লোকাল লোকেরাও বলতে পারছে না যে ঠিক মতো যে রাস্তা আছে কিনা ওদিকে, তারা আমার থেকে আগে শুনছে যে ওদিক দিয়ে রাস্তা থাকতে পারে, যেহেতু ওই পাহাড় এইভাবে নেমেছে। তো সেই মতো কন্ট্রোল ম্যাপ আমি আগেই দেখে রেখেছিলাম। তো সেই মতো এইখানে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা খুঁজে বের করতে যেটা হলো রাস্তা হারালাম। এবং এই জায়গাটাতে এত বাজেভাবে রাস্তা হারিয়েছিলাম, প্রায় 3 ঘন্টা প্রায় একই জায়গায় ঘোরাঘুরি করছিলাম। আহ, কিছুতেই ওই পাশে পৌঁছানোর রাস্তা খুঁজে পাচ্ছি না, এমন অবস্থা হয়েছে। জঙ্গলের মাঝখানে আছাড় খাচ্ছি, মাঝে মধ্যে একটা নদী টার্গেট করেছিলাম যে নালাটা যেখান দিয়ে নেমেছে নালাতে উঠবো, মাঝে মধ্যে নালার মাঝখানে এরকম কিছু জলপ্রপাত রয়েছে, সেগুলো রক ক্লাইম্বিং করে উঠছি, উঠে আবার উল্টো দিক দিয়ে রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছি, এগোচ্ছি। দিয়ে আলটিমেটলি যেটা হলো, অনেক খোঁজাখুঁজির পরে রাস্তা খুঁজে বের করতে পারলাম একটা। এটা এই যে রাস্তা দেখা যাচ্ছে ডান দিকে, তো এই রাস্তা দিয়ে এগিয়ে গেলাম, দিয়ে পাশে এসে পৌঁছলাম। পাশ থেকে নিচে জঙ্গলটা দেখা যাচ্ছে, যেটা এই মোটামুটি 3 ঘন্টা ঘুরে ঘুরে কাটিয়েছি। দিয়ে এবার পাশ থেকে উল্টো দিক দিয়ে নেমে এলাম, এবং আবার এখানে দেখা যাচ্ছে আবার গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে আবার এই পাশের পাহাড়ের ভিতর দিয়ে গলে গেলাম। তো এইভাবে আমার জার্নি চলছিল। সরি, আমি এসেছিলাম এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে, পাশ দিয়ে নেমে গ্রাম হয়ে আবার একটা অন্য পাশের দিকে উঠছি। তো এইভাবে আমার জার্নি মোটামুটি চলছে। আর এই গ্রামগুলো হচ্ছে যে রোডের সাথে কানেক্টেড, সেগুলো দূরে দূরে নেমে গিয়েছে রাস্তা দিয়ে। এগুলো হচ্ছে প্রান্তিক গ্রাম, সেই প্রান্তিক গ্রামগুলোকে জুড়ে জুড়ে ট্রাভার্স করছি আমি, পাহাড়ের ফাঁস দিয়ে দিয়ে পাশের মধ্যে দিয়ে। দিয়ে আলটিমেটলি পৌঁছলাম এই আহুপে নামে একটা জায়গায়। এখান থেকে একটুখানি ট্রেক হয়, আহুপেতে অনেকেই আসে, ওই গাড়ির রাস্তা ধরে এখান থেকে ট্রেক শুরু করে ভীমাশঙ্কর যায়। তো আমি রাত্রিবেলায় আহুপেতেই ছিলাম, এখানে ওই কিছু খানাঘর বলে, কিন্তু বেসিক্যালি কিছু না, ম্যাট পেতে শুয়ে পড়লাম, যে রাতটা ওই বাড়িতেই কাটলো। পরের দিন আহুপে থেকে, তো পরের দিনের জার্নি আবার জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যেটা পৌঁছালাম ভীমশঙ্কর। যারা ভীমশঙ্কর, এটা ভীমশঙ্কর আরেকটা জ্যোতির্লিঙ্গ, শিবলিঙ্গ মহারাষ্ট্রে যে দুটো আছে, দুটোই আমার জার্নি পড়েছিল, ভীমশঙ্কর এবং গুপ্ত। তো এই ভীমশঙ্করে, ভীমশঙ্কর কিন্তু এই মন্দিরটা কিন্তু একটা গভীর জঙ্গলের মাঝখানে, মানে এই যারা যায় গাড়ি নিয়ে ভীমশঙ্কর মন্দিরে, তাদেরকে ওই জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে যেতে হয়। তো এই ভীমাশঙ্কর আমারও ট্রাভার্স রুটে এই ভীমাশঙ্কর পড়েছিল। তো মন্দিরটা পেরিয়ে আবার জঙ্গলের মধ্যে গিয়ে ঢুকে পড়লাম, দিয়ে জঙ্গল দিয়ে দিয়ে ট্রাভার্স করছি, এবং এটা একটা অদ্ভুত নির্জন জঙ্গল। 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 20 কিলোমিটার পেরিয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, কোনো গ্রাম নেই, কোনো মানুষ নেই। মানে আমাকে যদি কোনো পশু কেউ নেয়, কোনো কমিউনিকেট করার কিছু নেই। তো একটা অদ্ভুত রকম নির্জন জঙ্গল পুরোটাই, এবং মাঝে মাঝে এরকম সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। একটা অদ্ভুত রকম একটা স্পিরিচুয়াল একটা আনন্দ পাওয়া যায়, মানে নিজের মতো পুরো একটা সময় কাটানো, নিজের সাথে এগুলোতে সুযোগ পাওয়া যায় এই সময়গুলো। তো হাঁটছি, নানা কিছু ভাবছি, এনজয় করছি প্রকৃতি। তো এগিয়ে চলেছি ধীরে ধীরে আরো। একটা জায়গায় গিয়ে দেখলাম যে পাহাড়ের উপরে হঠাৎ করে দেখলাম যে এরকম কিছু উইন্ডমিল আছে, তখন একটু দেখে ভরসা পেলাম যে এইবারে তাহলে আমি লোকালিটির দিকে ঢুকছি।
গিয়ে এই উইন্ডমিলের নিচে একটা পাস আছে, এই পাসটা পেরিয়ে পরে কুসুর নামে একটা গ্রামে গিয়ে পৌঁছলো, এবং পরের দিন কুসুর থেকে আবার জঙ্গল শুরু, এবং সেই জঙ্গলে, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে লোনেভালা অব্দি পৌঁছলো। এবং সেখানে গিয়ে ওই লাস্ট পৌঁছানোর আগে ওখানকার কিছু ট্রেকার বা অ্যাডভেঞ্চারিস্ট, ওদের সাথে দেখা হলো, এবং দেখলাম যে ওদের অনেকের সাথে কলকাতার নানা লোকজনের যোগাযোগ আছে, ওদের সাথে পরিচয় হলো। দিয়ে এটা হচ্ছে গিয়ে ঢাক কেভস, পিছনে দেখা যাচ্ছে যে ঢাক কেভস, এখানে লোকে অনেকে ট্রেকিং করতে যায় লোনাভালা থেকে। এখানে ঢাক কেভসে হচ্ছে গিয়ে একটু রক ক্লাইম্বিং করে উঠতে হয় ঢাক কেভসে, কিন্তু ওঠার পরে একটা বড় গুহা আছে এবং যেখানে রান্নার সমস্ত সরঞ্জাম রাখা আছে, শুধু কাঁচা মালপত্র নিয়ে গেলেই হবে। জল আছে ওখানে, জলের সোর্স আছে। তো ওই ঢাক কেভসে অনেকে রাত কাটাতে যায়, এনারা যাচ্ছে। রাস্তায় দেখা হলো এবং তো বললেন যে লোনাভালার সামনেই চলে এসছে। দিয়ে লোনাভালাতে পৌঁছলাম, লোনাভালা ঢুকছি, দিয়ে লোনাভালা থেকে আবার জার্নি শেষ করলাম। 12 দিন লেগে গেল আলটিমেটলি, রাস্তা হারিয়ে গেল। এবং 600 কিলোমিটারের একটা ট্রেল রুট ওয়েস্টার্ন ঘাটে, সেটা মোটামুটি তৈরি করলাম। তো দেখা যাক, মানে যদি কখনো একটা 1600 কিলোমিটার যদি রেঞ্জ হয়, অন্তত 2000 কিলোমিটারের ট্রেল রুট হবে। দেখা যায় সেরকম ওয়েস্টার্ন ঘাট দিয়ে তৈরি করা যায়। পরে পরে আরো এক্সপ্লোরেশন চালাবো। অ্যালপানেচি ট্রেল নামে যে আমেরিকায় যে ট্রেল আছে, তার মধ্যে হয়তো আমরা একটা ওয়েস্টার্ন ঘাটের ট্রেল বানাতে পারি, ট্রেকিং রুট। আর আমি যেহেতু ট্রেল রানিং করি, তো আমার কাছে এটা আর একটা মানে লোভনীয় ব্যাপার হয়ে থাকবে যে পুরো রুটটা দৌড়ে শেষ করবো। তো কিছু কভারেজ পেয়েছিলাম তারপর। তো থ্যাংক ইউ, এখানে আমরা শেষ করলাম। এবারে আপনাদের কোনো কোশ্চেন থাকলে এবারে তাহলে আড্ডা মারা যায়। সবাই গল্পটা শুনতে এতই মানে মুগ্ধ হয়ে শুনছিল, এত মগ্ন ছিল গল্প শুনতে, যে কেউ কোশ্চেন করার মতো বোধহয় মাথাতেই আসেনি তাদের কোনো কোশ্চেন হবে বোধহয়। তো খুব সুন্দর একটা গল্প শুনলাম, যাকে বলে সাউন্ডটা অফ আছে, সাউন্ড একদম ট্রুলি এক্সপ্লোর করার গল্প। সাউন্ড আসছে? হ্যালো? সাউন্ড তো মাইক এক্ষুনি, মানে মাইকটা অফ ছিল, অন করে দিয়েছি। হ্যালো? আশা করা যায় হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ সাউন্ডটা হ্যাঁ পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পাচ্ছেন না? ওকে। হ্যাঁ হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছি। যেটাই বলছিলাম যে সবাই এত মুগ্ধ হয়ে শুনছিল যে কেউ কোনো কোশ্চেনই করেনি। তো সত্যিই খুব সুন্দর, মানে এই ট্রেল রান যেটা, এর আগেও আপনার ট্রেল রান অনেকবার নিউজে এসছে, সবাই আমরা জানি আপনি এখন ট্রেল রানের ক্ষেত্রে ভীষণ একটা পরিচিত মুখই বটে। তো সত্যি আপনার গল্পটা সত্যি খুব ভালো লাগলো। তো আপনার নতুন মানে কি ইচ্ছা আছে, আর কোন কোন রুটে কি করার, বা মানে ফোর্থকামিং প্ল্যান কি আছে? আসলে সমস্যা হয়েছে, মানে এই লকডাউনের মার্কেটে এসে সবকিছু প্ল্যানই তো ঘেটে গেল, মানে আমার তো অনেক প্ল্যানিংই ছিল। তো সেটা আলটিমেটলি কি হয়, মানে কখন কোনটা খোলা পাই, আহ, সেই মতো প্ল্যানিং হবে। ট্রেল রানিং তো আমার ইচ্ছে আছে এরপরে এভারেস্ট বেস ক্যাম্পে দৌড়াতে যাওয়ার প্ল্যানিং আছে, কিন্তু সেটা কবে ঠিক হয় আমার কোনো ঠিক নেই এখনো। মানে নেপালে এখন ঢুকলে বলছে 1 সপ্তাহের একটা কোয়ারেন্টাইনে থাকতে হবে। তো জানি না মানে কবে সব নর্মাল হবে এবং আমার মতো করে প্ল্যানিং করতে পারবো। আহ যাক, আশা করব আপনার যতগুলো ইচ্ছা আছে সবকটাই সফল হোক। আমাদের ইনস্টিটিউট থেকে এই শুভেচ্ছা রইলো আপনার জন্য অবশ্যই। আপনি যদি এই নতুন প্রজন্মের জন্য কিছু ধন্যবাদ। বলতে চান। হ্যাঁ, আমি তো নতুন প্রজন্ম। আমি কি বলবো, জাস্ট আমরা ট্রাই করছি, মানে আমি অন্তত ট্রাই করছি। তো নতুন করে অ্যাডভেঞ্চারটাকে দেখার নিজের মতো করে, একটু নতুন করে কিছু কন্ট্রিবিউট করে যাওয়ার অ্যাডভেঞ্চার ফিল্ডে। তো সেই চেষ্টাই করছি। তো দেখা যাক কতটা সাকসেসফুল করি। তো সেই কারণে আমি অ্যাডভেঞ্চারের
সাথে অ্যাথলেটিকও মেশানোর চেষ্টা করছি, এবং স্কাই রানিং হোক বা ট্রেন রানিং হোক নিজের মতো করে ডেভেলপ করার চেষ্টা করছি। আমি দৌড়াদৌড়ি শুরু করেছি তো মাত্র বছর তিনেক আগে, যেটা বললাম যে নতুন অ্যাডভেঞ্চারে টেস্ট নেওয়ার জন্য এই রানিংটা শুরু করি। রানিং এবং সাইক্লিং কতদূর কতভাবে করা যায় ইন্টারেস্টিংলি নিজের মতো করেই করছি, নিজের ভালো লাগার জন্য। এই যে ট্রেল রান যখন করছেন একদম নতুন একটা পাথ দিয়ে, একটা রেয়ার পাথ যেখান দিয়ে কেউ সেভাবে যায় না, তো সেখান থেকে যাওয়ার জন্য মানে যাওয়ার সময় আপনার কাছে নিশ্চয়ই কিছু ভ্যালুয়েবল ডকুমেন্টস রাখা দরকার, যেটা মানে নিজেকে প্রুফ করার জন্য কখনো যদি প্রয়োজন হয়। হুম 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 তাহলে সেই ডকুমেন্ট গুলো কি এখন তো কি? এটা খুবই সোজা, এখন তো আমার কাছে এখন তো এটা খুবই সোজা, এখন তো জিপিএস রেকর্ড অন করে রাখা যায়, এবং সেই জিপিএস রেকর্ড দিয়ে যে কেউ যে সেই ট্রেল ফলো আপ করতে পারবে, বা আমার রেকর্ড, আমার পজিশন সবকিছু দেখতে পারবে। তো আমি নর্মালি যেটা করে, আমি যা কিছু অ্যাক্টিভিটি করি আমার জিপিএস রেকর্ড, কতদূর আমি মুভ করেছি, কত স্পিডে মুভ করেছি, কতটা মুভ করেছি, এগুলো সবই তেমন জিপিএস রেকর্ড। এখন ঠিক আছে। মোবাইলেই এত ভালো বিভো হয়ে গেছে, মোবাইলে সুন্দর জিপিএস ডিভাইস ইউজ করা যায়, মোবাইলে জিপিএস রেকর্ড করা যায়। একদমই তাই, একদমই তাই, মোবাইল এখন অনেক কাজের হয়ে আলাদা গেছে। করে জিপিএস, হ্যাঁ আর বলুন। হ্যাঁ, আচ্ছা, একটা যেটা কথা যে আহ, মানে যাওয়া, এই যে ট্রেল রান করছেন, তো সেখানে আহ, মানে হঠাৎ করে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি নিজেকে হুম কি করে সেভ করবেন, কারণ আপনি একাই যাচ্ছেন। হুম হুম দেখুন, মানে আমার যেমন অনেকগুলো ভয় ছিল, যেমন সাপের কামড় আমি খেতে পারি যে কোনো সময়, বা পা মুচকে যেতে পারে। তো সেই ফার্স্ট এড গুলো নিজের কাছে ছিল। আর এই আর কি, একটা রিস্ক তো অবশ্যই থাকে, আর পুরোটা তো সেফ আমি বলবো না, কিন্তু আমি অন্তত মানে সার্ভাইভ করতে পারবো এরকম টুল আমার কাছে সবসময় লাগে। মানে কিছু রান্না করে, মানে খাবার দাবার আমার কাছে থাকবে, অন্তত যেখানে 4-5 দিন কাটিয়ে দিতে পারবো কোনো একটা জায়গায়, বা আগুন জ্বালিয়ে সার্ভাইভ করতে পারবো, সেই রকম টুলস আমার কাছে সবসময় থাকে। তো হ্যাঁ, সেইটা রেখে আমি ব্যাকআপ রেখে দৌড়ানো স্টার্ট করি। যে কারণে একটু ওজন বেশি হয় পিঠে, কিন্তু সেটা আমাকে সার্ভাইভাল চান্স বাড়িয়ে দেয়। সেইটা একটা অদ্ভুত রকম একটা চলে ক্যালকুলেশন, যে ওজনও কমাতে হবে, আবার আমাকে সেফও থাকতে হবে। তো এখন যেমন আমি যে থার্মাল ব্ল্যাঙ্কেট, আমি যে থার্মাল ব্ল্যাঙ্কেট এখন ইউজ করি, এটা ঠিক নর্মাল যে ডেকাথলনে যে থার্মাল ব্ল্যাঙ্কেট পাওয়া যায় সেগুলো না। থার্মাল ব্ল্যাঙ্কেট যে বানানো একটা সুন্দর একটা স্লিপিং ব্যাগ, এটা আমাকে পাঠিয়েছিল, আমি বাংলাদেশ থেকে বন্ধু পাঠিয়েছিল। তো একটা সুন্দর জিনিস আর কি, যেটা দিয়ে আমি 500 ডিগ্রি টেম্পারেচারও আরামসে আমি করে নিচ্ছি, সার্ভাইভ করে নিচ্ছি, অথচ সেটা একটা হাতের মুঠোয় একটা চলে আসছে স্লিপিং ব্যাগটা। তো এইভাবে আর কি জিনিসগুলোকে চুজ করতে হয়, যেটা সব থেকে মিনিমাম এরিয়া বা মিনিমাম ওয়েট এবং এফেক্টিভ হয়। তো সেইভাবে আমার প্ল্যানিং হয় আর কি। দেবব্রত গড়ুই লিখছেন যে অভিষেক দা আন্দামান নিকোবর রান দেখতে চাই। আপনার জন্য নতুন আরেকটা পথ বাতলে দিয়েছেন উনি। হ্যাঁ হ্যাঁ আহ, আর হ্যাঁ তো কোনো দেখা যাক, কোশ্চেন মানে আসছে আমার তো না অনেক কিছু প্ল্যানিং আছে। ভিউয়ার্সদের থেকে। একদমই তাই। আপনার সঙ্গে সবার শুভেচ্ছা হ্যাঁ শুভেচ্ছা হ্যাঁ রয়েছে, সাথে রয়েছে আমাদের ইনস্টিটিউটেরও শুভেচ্ছা। আহ, তাহলে আজকে আপাতত সবাইকে জানিয়ে রাখি, আগামী 10 তারিখ 7:30 থেকে আচ্ছা দেখতে অবশ্যই ভুলবেন না রাজর্ষি ব্যানার্জি এবং অনিন্দ্য মজুমদারের রেয়ার বিয়ার্স অ্যান্ড ফেস্টিভ ফেয়ার ফটোগ্রাফির উপরে এই লাইভটি। আপনিও সময় পেলে অবশ্যই আসবেন, আপনারা আসলে সত্যিই আমাদের ভালো লাগে। আমরা এগিয়ে চলেছি আপনাদের সাহায্য নিয়েই, আপনাদের ভালোবাসা নিয়ে, এটাকেই পাথেয় করে এগিয়ে চলতেও চাই। তো আজকে লাইভটা আহ অরুণ চক্রবর্তীরা কিছু লিখেছেন, এই ব্যাপারে তোমাকে কে ইন্সপায়ার করেছে? আচ্ছা, আপনার কোশ্চেন আছে, মানে একটা প্রশ্ন করেছে, কে ইন্সপায়ার করছে আপনাকে এই ব্যাপারে? উম, দেখুন, মানে নতুন অ্যাডভেঞ্চার খোঁজাটা শুরু করেছিলাম নিজেই।
কিন্তু মানে ট্রেল রানিং এর মাধ্যমে অ্যাডভেঞ্চার বা স্কাইরাইডিং যারা করছে এখন ইউরোপে দেখে আমি প্রচন্ডভাবে ইন্সপায়ার হয়ে মাউন্টেনিয়ারিংকে অ্যাপ্রোচ করছেন বা নতুনভাবে অ্যাডভেঞ্চারকে ডিফাইন করছেন। তো কিলিয়ান জর্নাটের স্টাইলটা আমি ফলো করার চেষ্টা করি ওনার মানে ফুড থেকেও পাওয়ার চেষ্টা করতে পারলে হয়তো অনেক ধন্য হয়ে। দেবব্রত তো গড়ুই লিখছে, উনি যা করেন তার ধারে কাছে হয়তো যেতে পারি না। তো ওনার অ্যাক্টিভিটি গুলো ইন্সপায়ার করে এবং তার সাথে আমি যাদেরকে দেখি এখন অ্যাডভেঞ্চার ফিল্ড যারা কিছু করছে, সেটা বাঙালিরা যারা, সেটা বাঙালি হোক বা মানে যিনি হোক, তো অনেকের কাছ থেকেই আহ, মানে ইন্সপায়ার আমি নিয়মিত থেকে কিন্তু তাদের যেসব গল্প শুনি। দেবব্রত গড়ুই লিখছেন যে আমাদের গঙ্গা নদী ধরে কোনো রানের প্ল্যান আছে অভিষেক দা? অভিষেক দা হ্যাঁ, শুনতে পাচ্ছেন বলুন। কোশ্চেনটা? দেবব্রত গড়ুই বলছেন যে আমাদের গঙ্গা নদী ধরে কোনো রানের প্ল্যান আছে? এটা খুব বোরিং হয়ে যাবে আর কি, মানে আমার কাছে। আমার আমার কাছে ঠিক পাহাড়ে আপ ডাউন না থাকলে এমনি প্লেন রাস্তায় দৌড়ানোটা আমার কাছে খুব বোরিং মনে হয়। তো সেই কারণে হ্যাঁ, শুভেচ্ছা আমি জানিয়েছে সবার ভেবেছিলাম মতোই। যে ব্যাপারটা খুবই বোরিং হয়ে যাবে আর কি। মানে আমি প্লেনের রাস্তায় করে দৌড়াতে পছন্দ করি না, যে ফ্ল্যাট প্লেনে দৌড়ে যাচ্ছি, এটা খুব ইন্টারেস্টিং নয় আমার কাছে, যদি না কোনো হার্ডেলস থাকে। তো পাহাড়ে দৌড়তে আমি বেশি পছন্দ করি। তাও ওয়েস্টার্ন ঘাটটা কম উঁচু পাহাড় ছিল এমনি। সবার হ্যাঁ, হ্যাঁ, মতোই তো দেবব্রত কোনো গড়ুইদা টেকনিক্যাল উনিও। কোশ্চেন থাকলেও পরে ডিসকাশন করা যেত। ঠিক আছে, তাহলে এখন থাকো, কি করতে হয়, কিভাবে হ্যাঁ, সার্ভে করতে হয়। হ্যাঁ, সবাই আপনাকে শুভেচ্ছা জানিয়েছে। ঠিক আছে, তো আপনাকে জানাই শুভরাত্রি, আমাদের ভিউয়ার্সদেরকে জানাই শুভরাত্রি। আজকে আমরা এখানে আমাদের লাইভ শেষ করছি। দেখতে আসবেন অবশ্যই 10 তারিখ 7:30 থেকে, টাইমটা একটু আধ ঘন্টা এগিয়ে। রেয়ার অ্যান্ড বেয়ার্স অ্যান্ড ফেস্টিভ ফেয়ার। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা আপনাকে। ও, থ্যাংক। হ্যাঁ।